গিরিখাত বলা হয়, সাংখো ক্যানিয়ন আছে। আর আমরা জানি যে সুন্দরবন, গঙ্গা, এই যে ব্রহ্মপুত্রর, তাহলে বদ্বীপে কি আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে না, তাই না? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা এই যেটাকে আমরা বলি সুন্দরবন বদ্বীপ, এটা যেন মাথায় থাকে। আর এখানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে। এখানে নোটে সব দেওয়া আছে, এর আয়তনটা একটু দেখে রাখবে। আচ্ছা, সিন্ধুটা আগে হয়ে গেছে। এর উপনদী, এর শাখা নদী যা যা আছে, উপনদীগুলো মেন ভালো করে পড়বে। আচ্ছা, এবারে দেখো অন্তর্বাহিনী নদী। এবারে আমাদের দেশের একমাত্র অন্তর্বাহিনী নদী আছে, নোটে আছে দেখবে, একমাত্র অন্তর্বাহিনী নদী, সেটা হচ্ছে লুনি। ঠিক আছে, আমি যে ম্যাপ পাঠিয়েছিলাম ওখানেও আছে, দেখো ওই যে রাজস্থান যেখানে আছে ওই ফার্স্ট ম্যাপটাতেই দেখো লুনি বলে লেখা আছে। লুনি নদী, রাজস্থান রাজ্যটাই গিয়ে দেখো ওই ম্যাপটাই ঠিক এই জায়গাটাতে লেখা আছে। আমি যে ম্যাপটা পাঠিয়েছি ওখানে দেখো, ম্যাপটা দেখবে, ম্যাপ দেখে পড়বে, নইলে নদীর কিচ্ছু মনে থাকবে না। দেখো এইখানে লুনি লেখা আছে, পশ্চিম দিকে রাজস্থান, তাহলে সেই রাজস্থানের লুনি বলে পরিষ্কার লেখা আছে এই ম্যাপটাতে। আচ্ছা, তাহলে লুনি কোথায় উৎপত্তি হয়েছে না, আরাবল্লী পার্বত্য অঞ্চলের আন্না সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, ওটা সম্বর হ্রদ বলেও দেওয়া থাকে, আন্না সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। এবারে এ প্রবাহিত হয়েছে কোথা থেকে কোথা পর্যন্ত, তাহলে ওই রাজস্থানের মরুভূমির মধ্য দিয়েই প্রবাহিত একমাত্র নদী। তাহলে এটা গিয়ে শেষ হয়েছে কোথায়, এর উৎপত্তি আর পতনস্থল দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, লুনি। তাহলে পড়েছে কোথায় গিয়ে, কচ্ছের রণে গিয়ে, তাই না? তাহলে এই যে কচ্ছ উপকূল, গুজরাটের কচ্ছ আর কাথিয়াবাড়, তাহলে এই কচ্ছতে গিয়ে তাহলে এ হচ্ছে পড়েছে। আচ্ছা, এবারে দেখো তারপরে এর সম্পর্কে, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী, তোমাদের নোটেও দেওয়া আছে। এর উপনদী অতটা দরকার নেই, কিন্তু এর জলটা লবণাক্ত জল, এটা সবারই জানা, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে উত্তর ভারতের গুরুত্বপূর্ণ নদীগুলো মোটামুটি হয়ে গেল। এরপর দক্ষিণ ভারতের নদীগুলোকে দুটো অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী আর পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী বলতে যেগুলো উৎপত্তি হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে সেগুলো পূর্ব বাহিনী, আর যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে সেগুলো পশ্চিম বাহিনী নদী। এবার গুরুত্বপূর্ণ পূর্ব বাহিনী নদীগুলো, এবারে এই নদীগুলো সম্পর্কে যেগুলো বলছি, যে খুব বেশি ডিটেলসও করতে পারবে খুব ভালো, আর ম্যাপগুলো দেখে করবে, আর বাকি যেগুলো বলে দিচ্ছি সেই অংশগুলো অবশ্যই করতে হবে। দেখো দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে কি বলছে, প্রথমে সুবর্ণরেখা। এদের উৎপত্তি আমি কিন্তু সবকিছু নোটে পাবে না, আগেও বলেছি, আমি বইতে তোমাদের পাঠিয়ে দিয়েছি, সেগুলো ফলো করবে। এবারে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদী তাহলে উৎপত্তি হয়েছে কোথা থেকে, সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। ঠিক আছে, এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে গেছে সুবর্ণরেখা। দেখো আমি যে ম্যাপ পাঠিয়েছি সেখানেও আছে, দেখো এই উড়িষ্যা যে আছে, পশ্চিমবঙ্গ, তারপর উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই জায়গাটা দেখো সুবর্ণরেখা বলে পরিষ্কার লেখা আছে, ম্যাপে দেখবে, ম্যাপ দেখে পড়বে। ঠিক আছে, তিনটে রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে। এবারে এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে, সুবর্ণরেখা নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। মানে আমাদের কর্কটক্রান্তি রেখার মান কত মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 23.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, 23.5 ডিগ্রি উত্তর। তাহলে এই কর্কটক্রান্তি রেখা তাহলে কি করেছে, কর্কটক্রান্তি রেখাকে সুবর্ণরেখা দুবার অতিক্রম করেছে। আমাদের ভারতের কতগুলো রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? তাহলে বহুবার বলেছি এটা, এখনো 5টি বলছো অনলাইনে, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের। ঠিক আছে, এটা বহুবার আমি ম্যাপ দেখে তোমাদের ম্যাপ ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। এই যে কর্কটক্রান্তি রেখা ভারতের, তাহলে যে যে রাজ্যগুলোর উপর দিয়ে গিয়েছে পরিষ্কার ভাবে বলে দিয়েছি, এই যে কর্কটক্রান্তি রেখা লেখা আছে। দেখো গুজরাট, তারপর রাজস্থানের এই নিচের অংশটা, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এই 8টা রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আমি ম্যাপ দেখে দেখে বারবার বলে দিয়েছি, এটা মানে খুব সহজ। এখনকার দিনে, আগে ছিল খুব টাফ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখনকার দিনে এটা খুব সহজ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ, খুব সহজ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ। এর যতদিন পরীক্ষা হবে ততদিন এর থেকে কিছু না কিছু কোশ্চেন পাবে, সব পরীক্ষায় পাবে বলছি না, মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষায় এর থেকে কোশ্চেন পাওয়া যায়, এটা মাথায় রাখবে। তাহলে এই কর্কটক্রান্তি রেখাকে সুবর্ণরেখা দুবার অতিক্রম করেছে। আর এই
তোমার সুবর্ণরেখার আর একটা গুরুত্বপূর্ণ কি না, এই সুবর্ণরেখার গতিপথে হুড্রু জলপ্রপাত গড়ে উঠেছে, যেটা ঝাড়খণ্ডের রাঁচির কাছে। ঠিক আছে, রাঁচি কোথায় অবস্থিত? রাঁচির মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলো, রাঁচি কি জন্য বিখ্যাত? শুধু পাগলা গারদ বললে হবে? আমি মেন প্রশ্নের উত্তরটা পেলাম না। কি হিসেবে পরিচিত মেনলি? ঝাড়খণ্ডের রাজধানী, ঝাড়খণ্ডের রাজধানী, তাই না? আচ্ছা, তারপরে তারপরে কি আছে? ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদী সম্পর্কে ওটা দেখে রাখবে, ওড়িশার দ্বিতীয় দীর্ঘতম নদী, সম্পর্কে আর বিশেষ কিছু করতে হবে না। এবারে মহানদী, দেখো মহানদী লেখা আছে। এবার মহানদী কিন্তু খুব গুরুত্বপূর্ণ নদী, ওড়িশার প্রধান নদী মহানদী। আচ্ছা, এটা ওড়িশার প্রধান নদী, কিন্তু উৎপত্তি হয়েছে কোথায়? ছত্তিশগড়ে, এটা যেন মাথায় থাকে। উৎপত্তি হয়েছে তাহলে ছত্তিশগড়ের রায়পুরের সিয়াওয়া মালভূমি থেকে। এই ম্যাপটা দেখবে, ম্যাপে পরিষ্কার দেওয়া আছে। এখানে মানে পুরো জায়গাটা পাবে না যে কোথায়, একদম এইটুকু ম্যাপে তো সবকিছু তো আর উল্লেখ করা থাকবে না। মহানদী সম্পর্কে দেওয়া আছে, দেখো ছত্তিশগড় রাজ্য থেকে এসে তাহলে প্রবেশ করেছে ওড়িশাতে, ওড়িশা থেকে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, তাহলে ওইটুকু ম্যাপে দেখলে বুঝতে পারবে, তোমার চোখে আইসেট থাকলে মনে পড়ে যাবে, তাই না? যে ম্যাপে এই জায়গায় দেখেছিলাম, এই রাজ্যতে দেখেছিলাম, মনে এখানে আছে। ওই জন্য ম্যাপটা দেখে পড়বে, নইলে নদী খুব গুলিয়ে যায়। আচ্ছা, তাহলে এ থেকে উৎপত্তি হলো সিয়াওয়া মালভূমি থেকে। ওটা কোথায়? দণ্ডকারণ্যর কাছে। এবারে কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এটা মনে রাখবে। এখন কোশ্চেন আরো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, ছত্তিশগড় আর উড়িষ্যা। ঠিক আছে, এইগুলো পড়লে ডিটেলসে যত বেশি পড়বে তত এর সম্পর্কে মানে মনে থাকবে। এবারে এই মহানদীর বদ্বীপ অঞ্চলে এবারে রেলের অনেকের পরীক্ষা পড়তে পারে, গ্রুপ ডির কটকে পড়ছে। ওই কটকটা হচ্ছে এই মহানদীর বদ্বীপ এলাকায় অবস্থিত, বোঝা গেছে? আচ্ছা, কটক এর সঙ্গে আমাদের কোন গুরুত্বপূর্ণ বাঙালির নাম জড়িয়ে আছে? হ্যাঁ, কোন গুরুত্বপূর্ণ বাঙালির নাম জড়িয়ে আছে বলো? নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, তারপরে দেখো এর উপনদীগুলো, এর শাখা নদীগুলো এ গিয়ে পড়েছে, হ্যাঁ কোথায়? এর বাঁধ, হ্যাঁ এর গুরুত্বপূর্ণ নদী বাঁধ। তাহলে এটা পরেও পড়ানো হবে, কোন নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে। এবারে এখানে দেওয়া আছে হীরাকুদ বাঁধ। ঠিক আছে, মহানদীর ওপর হীরাকুদ বাঁধ খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ বহুবার পরীক্ষায় এসছে এটা। হ্যাঁ, এবার পরেও আসবে না, উচ্চতম নয়, দীর্ঘতম ছিল। এবারে বহুবার এসছে এবং পরেও আসবে, বোঝা গেছে? তাহলে এগুলো পরে আরো ডিটেলসে আসছে। হীরাকুদ। আচ্ছা, ওই যে বিদ্যুৎ কেন্দ্র আছে না তালচের, তালচেরটাও এখানে অবস্থিত, হ্যাঁ ওড়িশার তালচের। আচ্ছা, এবারে হচ্ছে গোদাবরী। গোদাবরীও খুব গুরুত্বপূর্ণ নদী। গোদাবরীর প্রথম জিনিস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা বলে দিই, যেটা নিয়ে গুলোয়, গোদাবরী আর কাবেরী। আচ্ছা, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। ঠিক আছে, আচ্ছা, আর কাবেরী, এই দুটোকেই বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে গোদাবরীকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বৃদ্ধ গঙ্গা বলে, সে বলুক, কিন্তু দুটোকে ওল্ড গঙ্গা বলা হয়। এবার দুটোকেই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে, এবার দুটোকেই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কি কারণে? কারণ গোদাবরীকে বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে আমাদের ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, সেই দিক থেকে তুলনা করে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর গঙ্গার জল আমরা পবিত্র বলে মানি, তাই না? ঠিক দক্ষিণ ভারতের ও পবিত্র নদী হচ্ছে কাবেরী, সেই পবিত্রতার দিক থেকে কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এবারে যদি শুধু কোশ্চেন দেয় যে দক্ষিণ ভারতের গঙ্গা কি, তখন এক কথায় দেবে গোদাবরী। গোদাবরী অপশন না থাকলে তখন কাবেরী। ঠিক আছে, এবার যদি উল্লেখ করে দেয় দৈর্ঘ্যের বিচারে দক্ষিণ ভারতের গঙ্গাকে, তখন গোদাবরী, আর পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গাকে, তখন কাবেরী। বোঝা গেছে? আচ্ছা, মাথায় রাখবে। এবারে দিয়েছে মহারাষ্ট্রের, হ্যাঁ নাসিক জেলার ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি। গোদাবরীর উৎপত্তি স্থলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গোদাবরী মহানদী এই দুটোর তোমার এটা উৎপত্তি স্থল খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে কোথায়? তাহলে মহারাষ্ট্রের নাসিক জেলা। তাহলে এবার কোন দিকে প্রবাহিত হচ্ছে দেখো, এসে পড়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। তাহলে মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশে আসছে, এই দিকে আসছে। তাহলে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, ওই জন্য পূর্ববাহিনী নদী। আচ্ছা, তাহলে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে
এবারে কোন কোন রাজ্যগুলো একটু দেখে রাখবে। এবারে এখানেও দেওয়া আছে, দেখো এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। এটা হচ্ছে এবারে এর উপনদীগুলো, এর রাজা মহেন্দ্রতে 3 ভাগে বিভক্ত হয়েছে, ওটা এমনি দেখে রাখবে। এবারে এর উপনদীগুলো খুব গুরুত্বপূর্ণ। গোদাবরীর উপনদী দেয়, প্রচুর পরীক্ষায় দেয়, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় গোদাবরীর উপনদী বহুবার দিয়েছে। সেটা হচ্ছে কি, ইন্দ্রাবতী, শবরী, প্রাণহিতা, আর হচ্ছে সবচেয়ে বেশিবার যে দুটো নদী দেয়, 3টে নদী, এই ওয়েনগঙ্গা, পেনগঙ্গা আর মঞ্জিরা, এই 3টে উপনদী লেখা আছে। দেখো এই 3টে উপনদী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 3টে উপনদী দেয় বারবার, যে মঞ্জিরা কার উপনদী, বা পেনগঙ্গা কার উপনদী, বা ওয়েনগঙ্গা কার উপনদী। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে রাখবে। এবারে এই গোদাবরী নদীর ওপর নিজাম সাগর বাঁধ গড়ে উঠেছে, কোন নদীর ওপর কোন বাঁধ গড়ে উঠেছে সেখানেও এটা করাবো। আচ্ছা, এর জলপ্রপাত এটাও দেখে রাখবে। এরপর হচ্ছে কৃষ্ণা, গোদাবরী কৃষ্ণারও উৎপত্তি স্থল কিন্তু গুরুত্বপূর্ণ, কোথায় উৎপত্তি হয়েছে বোঝা গেছে। তাহলে মহাবালেশ্বর সিংহ থেকে পশ্চিমার পর্বতে উৎপত্তি হয়েছে, এটা মহারাষ্ট্র, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভারতে এই কৃষ্ণা নদীর ওপর পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে উঠেছে। ঠিক আছে, হ্যাঁ, পাখির পায়ের মতো, হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো, অশ্বক্রাকৃতি না কি বলো, অশ্বক্রাকৃতি আলাদা, মানে ঘোড়ার খুরের মতো যেটা দেখতে হয়, মানে গ্রিক অক্ষর ডেল্টা, মানে সেটা হচ্ছে বদ্বীপ, সেটা হচ্ছে এই বদ্বীপ। এবারে বদ্বীপের অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, অশ্বক্রাকৃতি দ্বীপ ওটাকে বলা হয়, সরি অশ্বক্রাকৃতি হ্রদ বলা হয় ওটাকে, ঘোড়ার খুরের মতো আমি করলাম। আর এটা হচ্ছে বদ্বীপ, ওটা হচ্ছে হ্রদ, মানে অশ্বপ্রাকৃতিক হ্রদ হচ্ছে নদী ওই আঁকা পথে যেতে যেতে নদীর মধ্যে গড়িতে হয়। হ্যাঁ, বাঁকগুলো মধ্যিখানের ভূমি ক্ষয়ে গিয়ে পরে বোঝাবো, তাহলে নদীটা আলাদা হয়ে যায়, হয়ে গিয়ে ওই অংশটা ঘোড়ার খুরের মতো হয়ে অবস্থান করে। আচ্ছা, স্পেসিফিক এই যেইগুলো বলছি, নদী তো প্রচুর আছে, তোমাদের নোটে যেইগুলো দেওয়া আছে সেইগুলো করলেই হবে। ঠিক আছে, যেইগুলো বলছি ওইগুলো করলেই হবে। আর বাকি এবারে যে যত বেশি করতে পারবে সে তত ভালো জায়গায় যাবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আচ্ছা, এবারে কি বলছিলাম, পাখির পায়ের মতো বদ্বীপ, এই যে বদ্বীপ আছে না আমাদের, যেমন সুন্দরবন বদ্বীপ বয়ের মতো দেখতে, হ্যাঁ প্রায় সবই। এবার কিছু কিছু বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো দেখতে। ঠিক আছে, পাখি যেমন 5টা আঙুল বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, ওরও সেই দ্বীপগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পাখির পায়ের মতো আকৃতি ধারণ করে, ওটাকে বলা হয় পাখির পায়ের মতো বদ্বীপ। তীক্ষ্ণাকৃতি বদ্বীপ, এরকম বদ্বীপের অনেকগুলো ভাগ আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, তাহলে কৃষ্ণা নদীর ওপর এটা হলো পাখির পায়ের মতো, ভারতের ওই একমাত্র নদী যার বদ্বীপটা পাখির পায়ের মতো, ওই জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর নাগার্জুন সাগর বাঁধ, এর যে, হ্যাঁ এর উপনদী, কৃষ্ণার উপনদীও খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণার উপনদী সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি হয়, কি হাসছো কেন এত? আচ্ছা, কৃষ্ণার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী যেটা, সেটা হচ্ছে তুঙ্গভদ্রা। জানো সবাই, তুঙ্গভদ্রা নাম শুনেছো, সানডে সাসপেন্সে গল্পও শুনেছো তুঙ্গভদ্রার তীরে, আশা করি খুব গুরুত্ব, মানে খুব ইন্টারেস্টিং গল্প শুনতে পারো। আচ্ছা, তাহলে ওই তুঙ্গভদ্রা, তারপরে হচ্ছে ভীমা, ঘাটপ্রভা, মুসি, কয়না। আচ্ছা, তুঙ্গভদ্রা, ভীমা, কয়না, মুসি, 4টে উপনদী খুব গুরুত্বপূর্ণ, 4টে উপনদী থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, অপশানে এরকম দিতে পারে তুঙ্গভদ্রার উপনদী, সরি কৃষ্ণার উপনদী কোনটি, একটা দিয়ে বাকি 3টে আলাদা দেবে, বা দিয়ে দেবে কয়না কোন নদীর উপনদী, 4টে নদী দিয়ে দেবে। বোঝা গেছে, এই টাইপের কোশ্চেন হয়। এবারে ওই দেখে ঘাবড়ে গেলে হবে না, যে বিশাল, মনে থাকবে, বারবার পড়লে মনে থাকবে। আর নদী একবার পড়লে মনে থাকবে না, আজকে পড়বে কালকে ঠিক ভুলে যাবে। নদী বারবার বারবার পড়তে হবে, আর ম্যাপ দেখে পড়তে হবে, আর ওটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, সবারই ওরকম হয়, তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার তত বেশি মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে কাবেরী, ওই কাবেরী বললাম যে দক্ষিণ ভারতের গঙ্গা, এটাও পবিত্রতার জন্য। আচ্ছা, উৎপত্তি স্থলও পড়বে, আর কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে গেছে। আচ্ছা, কাবেরীর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এর ওপর দুটো জলপ্রপাত গড়ে উঠেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে শিব সমুদ্র জলপ্রপাত, কাবেরী নদীর ওপর। আর একটা জলপ্রপাত হচ্ছে হোগেনাকাল, হ্যাঁ হোগেনাকাল আর শিব সমুদ্রম, দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু শিব সমুদ্রমটা বেশি আছে। এটাকেও দেখো দেওয়া আছে দক্ষিণ ভারতের গঙ্গা। এবারে এই যে দক্ষিণ কাবেরীর যে বদ্বীপ, ঠিক আছে, এটা ইতিহাসেও পড়বে। হ্যাঁ, ওই কাবেরী, কৃষ্ণা কাবেরী এদের মধ্যিখানে, তাহলে ওই দোয়াব অঞ্চলকে নিয়ে তাহলে ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে। ঠিক আছে, ওই অঞ্চলটা খুব উর্বর ছিল, উর্বর, এবং ওই বদ্বীপকে বলা হয় দক্ষিণ ভারতের শস্যাগার।
ঠিক আছে, ওখানে প্রচুর শস্য উৎপন্ন হয়। আচ্ছা, এরপর ভাইগাই নদীটাও করবে, এগুলো উৎপত্তি প্রধান স্থল। আচ্ছা, এরপর আছে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী বলতে দক্ষিণ ভারতের যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে উৎপত্তি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নর্মদা নদী। তাহলে নর্মদা নদী উৎপত্তি হয়েছে কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। ঠিক আছে, এই মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে এই এটা উৎপত্তি হয়েছে নর্মদা নদী। মনে রাখবে, মধ্যপ্রদেশ রাজ্যটা মনে রাখলে ওটা কিন্তু মনে থাকবে। হ্যাঁ, আর ম্যাপ দেখে এ করবে। দেখো এই ম্যাপে দেওয়া আছে, পরিষ্কার দেওয়া আছে এর নদীটা দেখি, এটাতে নর্মদা, হ্যাঁ নর্মদা দেওয়া আছে পরিষ্কার, দেখো ঠিক আছে, নর্মদা সম্পর্কে দেওয়া আছে। উৎপত্তি কোথায় হয়েছে? তাহলে অমরকণ্টক শৃঙ্গ থেকে। মহাকাল পর্বত, এটাও মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দেয়। এবারে এই যে নর্মদা নদীটা, নর্মদা নদী তোমরা ক্লাস 10-এ কিন্তু 9-এ পড়েছো বিশেষ করে, যে নর্মদা নদী একটা গ্রস্ত উপত্যকা, উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গ্রস্ত উপত্যকা কোনটা বলো তো? যে হ্যাঁ, দুটো একটা ভূমি ভূআলোড়নের ফলে যখন বিচ্যুতি হয়ে দুটো ভূমি, তাহলে 3 ভাগে ভাগ হয়ে গেল, মাঝখানে দুটো ফাটল হলো, 3 ভাগে ভাগ হয়ে মধ্যিখানে তাহলে পাশের দুটো ভূমি উঁচু হয়ে যায় আর মাঝখানের ভূমিটা নিচু হয়ে যায়, সেইটাকে বলা হয় খাদ, আর পাশের দুটোকে বলা হয় কি? স্তূপ পর্বত। স্তূপ পর্বত। হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো, চলে এসো, হ্যাঁ এসো। তাহলে মধ্যিখানের যে ভূমিটা বসে যায় তাকে বলা হয় স্তূপ পর্বত। ঠিক আছে, সরি, গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা বা খাদ, গ্রস্ত উপত্যকা একটা খাদ। তাহলে ওই গ্রস্ত উপত্যকা ওই যে খাতটা, ওই খাতের উপর দিয়েই কিন্তু নর্মদা নদী প্রবাহিত হয়েছে। বোঝা গেছে? তাহলে গ্রস্ত উপত্যকা তো খাদ, ওই খাতের উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এটা কিন্তু আবার পরীক্ষায় দেয় যে নর্মদা নদী তাহলে কোন দুটো পর্বতের তাহলে মধ্যিখানের খাদ দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, বিন্ধ্য ও সাতপুরা, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? বহরু থেকে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? ফার্স্ট ইয়ার? আচ্ছা আচ্ছা, ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্ট? পাশে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা, ভালো করে পড়ো, কিছুটা এগিয়ে গেছে। এবারে যেখান থেকেই তুমি শুরু করছো ওখান থেকেই ভালো করে পড়ো, তার সঙ্গে আগের অনলাইন রেকর্ডিং ক্লাসগুলো আছে সেগুলো দেখবে। হ্যাঁ, আর যেগুলো অসুবিধা হবে সেগুলো অবশ্যই বলবে। আচ্ছা, ভারতের নদ নদী হচ্ছে, হ্যাঁ, এবারে নর্মদা নদীর এদিকে কথা নয়, নর্মদা নদীর ওপরে একটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত আছে। এটা হচ্ছে কোন জলপ্রপাত? ধোঁয়াধর জলপ্রপাত। ধোঁয়াধর হবে, হ্যাঁ, ভয় চন্দ্রবিন্দু হস্য অন্তস্থয় আকার, নোটে একটু প্রিন্টিং মিস্টেক হয়। ধোঁয়াধর জলপ্রপাত। আচ্ছা, এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য কি? এর এতে কোনো বদ্বীপ নেই, এগুলো একটু দেখে রাখবে। এরপর তাপ্তি আছে। আচ্ছা, তাপ্তিরও কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় পড়েছে, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সরাবতী, সবরমতী। আচ্ছা, সবরমতীটা এবার বলি, সবরমতীটা কোথায় উৎপত্তি হয়েছে? আমাদের রাজস্থানের যে আরাবল্লী পর্বত আছে না, আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। এই সবরমতী রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কেন এই সবরমতীটা বললাম? সবরমতী নদীর তীরে দুটো শহর গড়ে উঠেছে, একটা গুরুত্বপূর্ণ শহর, একটা হচ্ছে আহমেদাবাদ আর একটা হচ্ছে গান্ধীনগর। গান্ধীনগর কোন রাজ্যের রাজধানী? কোন রাজ্যের? আহমেদনগর কি রাজ্য? গান্ধীনগর গুজরাটের রাজধানী। আমি বারবার বলেছি এগুলো করবে, রাজ্য রাজধানী পাঠিয়েছি। হ্যাঁ, রাজ্য রাজধানী বারবার করবে, ওটা মুখস্থ করা খুব দরকার। হ্যাঁ, গুজরাটের গান্ধীনগর। আচ্ছা, আর আহমেদাবাদও কোথায় অবস্থিত? আহমেদাবাদও গুজরাটে অবস্থিত। এবারে এই সবরমতী নদীর কে নিয়ে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, কি? তাহলে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ। তাহলে এখানেই আমাদের মহাত্মা গান্ধী লবণ আইন ভঙ্গ করে কোন আন্দোলন শুরু করেছিল? আইন অমান্য আন্দোলন। কত খ্রিস্টাব্দে? এই অনলাইনে যারা আছো তোমরা রেসপন্স করো না কেন? রেসপন্স করবে, হ্যাঁ রেসপন্স করবে। হ্যাঁ, দীক্ষিতা, সুমিতা, আচ্ছা জ্যোতি, তোমাদের রেসপন্স পাই না কেন? তুলসী, তোমরা সব রেসপন্স করবে। তাহলে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, তাই তো?